বৃষ্টিতে ফেনীর 20টি স্থানে বাঁধে ভাঙন। 40 গ্রাম প্লাবিত, ডুবেছে মিরসরাইয়ের কয়েক গ্রাম। ঝর্ণায় ঘুরতে গিয়ে 2 পর্যটকের মৃত্যু। দেশকে নির্বাচনী ট্রাকে নেয়ার তাগিদ মির্জা ফখরুলের। রাজপথে থাকা অভ্যুত্থানের নেতাদের পাশে থাকতে জনতার সমর্থন চাইলেন নাহিদ। জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা নিজেই। সত্যতা পেয়েছে বিবিসি। অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে বলছে প্রসিকিউশন। রাতের ভোটে সহায়তা করে ধানমন্ডিতে ফ্ল্যাট। 12 সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু। গত আমলে চাকরিচ্যুত দুদক কর্মকর্তার সব সুবিধা ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু আজই। পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, বলছেন চীনা রাষ্ট্রদূত। সহায়তার আশ্বাস। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন। আমি সুমাইরাত্রী, আর এদিকটায় আমি মুশিউর অনিক। টানা 2 দিনের ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানের ঢলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 20টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। প্লাবিত হয়েছে অন্তত 40টি গ্রাম। অন্যদিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে পার্বত্য 3 জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বৈরী আবহাওয়া ও উত্তাল পরিস্থিতির কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। আর এতে করে আটকা পড়েছে পণ্য নিয়ে আসা 52টি জাহাজ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। টানা বৃষ্টির সাথে উজানি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 20টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী পরশুরাম ফুলগাজী সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্লাবিত হয়েছে 40টির বেশি গ্রাম। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড নিয়ে জলমগ্ন পুরো ফেনী। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো। এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে। কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজে করে না। পানিয়ে সব বাড়িঘর ব্যাগ তলাই গেছে গই, পুকুর টুকুরের মাছ টাছ গেছে গই। বন্যার যে সমস্ত এখনো ডেঞ্জার লেভেল থেকে 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যন্ত প্রায় 15টার মতন ভাঙ্গা পর্যন্ত আমরা রেকর্ড করছি। সেখান থেকে হয়তো কমার সম্ভব। এখন বৃষ্টি নাই, বৃষ্টি কমে গেলে কিন্তু পানি কমে যাবে আর কি। পানি কমতেছে, কিন্তু আগে তো ছিল 122 সেন্টিমিটার, এখন 60 সেন্টিমিটার কমছে। কেবল ফেনী নয়, টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। 2 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে আছে পৌর এলাকার বেশিরভাগ সড়ক। বৈরী আবহাওয়ায় 5 উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষা। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় 202 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নোয়াখালীতে পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের পৌর বাসিন্দা হিসেবে আমরা অনেক ভোগাচ্ছি। আমাদের এটা নিচু অঞ্চল। শহরে তো মোটামুটি আছে, গ্রাম সাইডের মানুষরা বেশি ভোগান্তিতে পড়তেছে। সব মিলিয়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিপর্যস্ত। পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় বন্যার আতঙ্কে বান্দরবানের নিম্নাঞ্চল ও নদীপাড়ের বাসিন্দারা। এর মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট, বায়েজিদ লিংক রোড সহ বিভিন্ন সড়কে পাহাড় ধস দেখা দিয়েছে। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় রয়েছে ঝুঁকিপূর্ণ বসতিগুলো। এদিকে টানা বৃষ্টি আর সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। উত্তাল ঢেউয়ের কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস। এতে আটকা পড়ে পণ্য নিয়ে আসা 52টি জাহাজ। প্রত্যয় দাস, এখন। চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মেলখুম ট্রেইল ও ঝর্ণায় ঘুরতে গিয়ে নিখোঁজ 2 পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে অপর 3 পর্যটককে। মৃত 2 পর্যটকের নাম হৃদয় ও গালিব। আহত অবস্থায় উদ্ধার হওয়া 3 পর্যটক হলেন মিরাজ, রায়হান ও সাইম। জানা গেছে গালিব, হৃদয় ও সাইম 3 বন্ধু ফেনী থেকে মিরসরাই ঝর্ণায় ঘুরতে এসেছিলেন। পরে মিরাজ ও রায়হান তাদের সাথে যোগ দেন। মঙ্গলবার সকাল 11টার দিকে
তারা মেলখুম ট্রেল ভ্রমণে যান। তবে টানা বৃষ্টিতে সেখানে গিয়ে তারা সারা রাত আটকে থাকেন সেখানে। খোঁজাখুঁজির পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস মিলে আজ দুপুরে তাদের সন্ধান পায়। এর মধ্যে 3 জনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও বাকি 2 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 3 জন লোক গেছে আর আমাদের স্থানীয় 2 জন ছেলে আছিল মারা গেছে। এখন শুনছি যে 2 জন মারা গেছে আর 3 জন জীবিত পাওয়া গেছে। যে জায়গাতে এখন বর্তমানে ছেলেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে বহুত ভয়ঙ্কর। ভিতরে মানে সিবে করি পাহাড়ের সিবে, তো আপনাদেরকে যদি কোনো একটা দৃশ্য দেখা দিলে মানে বুঝতে পারতেন যে না একদম সিবে, অনেক সিবে। এদিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের আনন্দপুর এলাকায় নালায় পড়ে হুমায়রা নামে 3 বছরের শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে 3:45টার দিকে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নগরের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস জানায় স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাখানেক অভিযানের পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে এবছরের 19 এপ্রিল নগরের কাপাসগোলার হিজরা খালে পড়ে মারা যায় শিশু শেহরেশ। তার মরদেহ নগরের চাকতাই খাল থেকে উদ্ধার করা হয়। গত 6 বছরে চট্টগ্রাম নগরে খাল নালায় পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি নেপালের এবং চীনের সময়কার সীমান্তবর্তী যে অঞ্চল, সে অঞ্চলে ভয়াবহ যে বন্যা, সে বন্যার চিত্র, যেখানে অন্তত এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেপালে নিখোঁজ রয়েছে 20 জন, তার পাশাপাশি চীনেও 11 জনের মতো নিখোঁজ। বন্যার পানির প্রবল স্রোতে ধসে পড়েছে 2 দেশকে যুক্ত করা যে মৈত্রী সেতু, সেই মৈত্রী সেতুটিও। অন্যদিকে ভারতের হিমাচলে চলমান নজিরবিহীন বন্যায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 80। এছাড়া মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দিল্লি আর কলকাতাতেও। বিস্তারিত তথ্যটা জানাচ্ছেন নুজাত কামাল। বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া। হিমালয় ঘেঁষা তিব্বত অঞ্চলে মুষলধারে বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোটেকোশি নদী প্লাবিত হয়ে ভেসে যায় সীমান্তে চীন ও নেপালকে যুক্ত করা মৈত্রী সেতু। থমকে গেছে নেপাল চীন সীমান্ত বাণিজ্য। চীন থেকে আমদানিকৃত পণ্যবাহী বেশ কয়েকটি কন্টেইনারও ভেসে গেছে তীব্র স্রোতে। মঙ্গলবার 1/2 শতাধিক মানুষকে জীবিত উদ্ধারের পর বুধবারও দুর্গম এলাকাটিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে নেপালের সেনাবাহিনী। দেশটিতে নিখোঁজদের মধ্যে 6 চীনা কর্মী ও 3 পুলিশ কর্মকর্তাও রয়েছেন। নেপালের নুয়াকোট জেলায় ত্রিশুলী নদীর তীরবর্তী এলাকাতেও উদ্ধার অভিযানে ব্যস্ত সেনাবাহিনী। বর্ষার প্রথম 2 সপ্তাহে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশ। পানি নেমে যাওয়ায় প্রকট হচ্ছে ক্ষতচিহ্ন, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখনও 225টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধার অভিযান অব্যাহত। বুধবারও হিমাচলের 7 জেলায় ফের আকস্মিক বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী ও পাহাড়ি গিরিখাত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সিমলায় জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে অলকানন্দা নদীতে পানি বাড়তে থাকায় আকস্মিক বন্যার কবলে উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড। মধ্যপ্রদেশের 2 জেলায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট, 4টির বেশি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। মহারাষ্ট্র, নাগপুর সহ মধ্যাঞ্চলীয় 4 জেলায় রেড অ্যালার্ট ও 3 জেলায় অরেঞ্জ অ্যালার্ট চলছে। বুধবারও ভারী বৃষ্টির কবলে ভারতের রাজধানী সহ পুরো দিল্লি। অন্যদিকে মুহুরী নদীতে পানি বিপদসীমা অতিক্রম করায় রেড অ্যালার্ট চলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার দক্ষিণে। রাজ্যের বাকি অংশে জারি অরেঞ্জ অ্যালার্ট। সোমবার থেকে টানা বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। বুধবার সকালেও বজ্রসহ ঝড় অব্যাহত। জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী, ব্যাহত গণপরিবহন সেবা। প্রতিবেশী পাকিস্তানেও গেল 12 দিনে অতিবৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা 79-তে পৌঁছেছে। গিলগিট বাল্তিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে জারি রয়েছে সতর্কতা। নুজহাত কামাল, এখন বিশ্ব।
গণহত্যার দায় শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর আগারগাঁয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে এসে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি শুধু বিএনপির নয়, জনগণেরও। সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনেই দ্রুত নির্বাচিত সরকার দরকার। ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করছে তাদের শাস্তির দাবি জানিয়ে দেশকে সঠিক পথে আনতে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান বিএনপির মহাসচিবের। যারা যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই করব। নির্বাচন বিলম্ব, পেছানো এবং এটাকে নিয়ে নানা যুক্তি দাঁড় করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো। এটা এদেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাঙামাটিতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারাক্ত মা ভুজপতি চাকমার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় ঋতুপর্ণা চাকমার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী তারেক রহমানের পক্ষ থেকে। পাশাপাশি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটামুটি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ব্যবস্থা করা উচিত। বিলম্ব করার, এটাকে পেছানোর এবং এইটা নিয়ে নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখা শেখ হাসিনার মতো, ওইটা এদেশের মানুষ মেনে নেবে না। মোটামুটি প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার করা দরকার সেটি সম্পূর্ণ করে অতি দ্রুত নির্বাচনের যে ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত, সেই কাজটি সরকার করবেন। বিগত সরকারগুলো বিএসএফের সীমান্তে হত্যা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারও একই কাজ করলে তরুণরা জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গার পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, দেশে মুজিববাদী ফ্যাসিবাদী দলের ঠাঁই হবে না। এ সময় রাজপথে থাকা অভ্যুত্থানের নেতাদের পাশে থাকতে জনতার সমর্থন চান এনসিপির এই আহ্বায়ক। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অব্র। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার যাত্রাপথের ২৭ কিলোমিটার পথের ১৫ কিলোমিটার পথই নাহিদের গাড়ি রোধ করে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নতুন প্রজন্ম। বুধবার জুলাই পদযাত্রার নবম দিনে কোনো পরিকল্পনা ছাড়াই মানুষের আবদারে আলমডাঙ্গায় পদযাত্রা থেমে পথসভা করেন আক্তার সার্জিস হাসনাতরা। প্রতিবাদ করেছেন সীমান্ত হত্যার, কথা বলেছেন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন নিয়ে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক চোরাকারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর হত্যার প্রতিবাদে এনসিপির পদযাত্রা পৌঁছায় দর্শনা সীমান্তের মাথাভাঙ্গা নদীর পাড়ে। নিহতের পরিবারকে সান্ত্বনা জানাতে তার বাসায় যান এনসিপির নেতৃবৃন্দ। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের বিএসএফ সীমান্ত বাহিনীর মতো আচরণ করছে না। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নেব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। ইব্রাহিম বাবুর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবার পাশাপাশি এ এলাকার মানুষকে অভয় দেন এনসিপির নেতারা।
যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে শত শত মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। চুয়াডাঙ্গার পথসভায় নাহিদ ইসলাম বলেন, গেল 54 বছরে চুয়াডাঙ্গায় সীমান্ত এলাকায় 200-র বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে বিএসএফ। সরকার তাদের না রুখলে তরুণরাই রুখে দিবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নেব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। মাসব্যাপী জুলাই পদযাত্রার এখন পর্যন্ত 18টি জেলা সফর করেছে এনসিপি। চুয়াডাঙ্গা, মাগুরা আর ঝিনাইদহে সবার শেষে সবার একটাই চাওয়া, নতুন বাংলাদেশ যেন হয় সাধারণ মানুষের, কোনোভাবেই যেন এই বাংলাদেশের রাজনীতি আবারও কোনো স্বৈরাচার মানুষের হাতে কিংবা দলের হাতে না পড়ে। শাহাদাত অভ্র, এখন চুয়াডাঙ্গা। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি ও হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজে। আর এমনটাই সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাইয়ের ভিত্তিতে সত্যতা নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, মার্চে অনলাইনে ফাঁস হওয়া এই অডিওতে হাসিনাকে বলতে শোনা গেল বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দিয়েছিলেন। অনুমতি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে মরণাস্ত্র ব্যবহার এবং দেখামাত্র গুলি করা সহ যে কোনো ব্যবস্থা নেয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400-এর বেশি মানুষ নিহত হয় সেই সময়টাতে। বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই ফোনালাপের রেকর্ডিং ব্যবহার পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে উপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া হাসিনা ও আওয়ামী লীগ সব অভিযোগ প্রত্যাখ্যান করছে। দর্শক, আমরা বলছিলাম এই যে শেখ হাসিনার যে ফোন কল এবং সেই ফোন কলের যেই সত্যতা তা পেয়েছে। এদিকে শেখ হাসিনার এই গুলির নির্দেশ সংক্রান্ত বিবিসির আইয়ের অনুসন্ধানী প্রতিবেদন সাক্ষ্য হিসেবে নেয়ার সুযোগ আছে। এই কারণে প্রতিবেদনটি প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী MAMH তামিম। সকালে নিজ কার্যালয়ে প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে এই প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব অ্যাট দি টাইম অফ ট্রায়াল। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে সচিব পদমর্যাদার 12 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তালিকায় সংস্থাটির সাবেক 2 কমিশনারও রয়েছে। এদিকে খুলনা সিটি কর্পোরেশন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আর জানাচ্ছেন নাজমুস সাকিব। 2018 সালে দিনের ভোট রাতে করতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে সচিব পদমর্যাদার 12 জনকে গণপূর্তের নির্মাণাধীন 14 তলা একটি ভবনে ফ্ল্যাট বরাদ্দের অনুমোদন দেয় শেখ হাসিনা সরকার। 2024 সালের 26 মে ধানমন্ডিতে ভবনটি নির্মাণ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। ভবনটির বরাদ্দে অনিয়মের অভিযোগে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অনিয়মের প্রাথমিক প্রমাণও মেলে। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মুজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তার, যাদের বেশিরভাগই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। এদিকে গত 8 জুলাই এসব বরাদ্দ বাতিল করে মন্ত্রণালয়। এর মাঝেই বরাদ্দে অনিয়মের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক। তারা বলছে, বরাদ্দ বাতিল হলেও অনুসন্ধান চলবে। দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল গত মে মাসে। ফ্ল্যাট বরাদ্দের যে অনিয়ম হয়েছে কিনা
সেই বিষয়গুলো খতিয়ে দেখা এবং কি ধরনের অনিয়ম হতে পারে সেই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে এবং অনুসন্ধান শুরু হয়েছে অবশ্যই। এদিকে 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 15 কোটি 57 লাখ টাকারও বেশি সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে খুলনা সজাগায় একটি মামলা করা হয়েছে। এদিন দুদকে আসেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দুদক থেকে চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও ফেরত দিতে বলেছেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই নির্দেশ দেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে দুদকের তখনকার চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে চাকরিচ্যুত করা হয়। হাইকোর্টের রায় পক্ষে আসায় সন্তোষ প্রকাশ করেন শরীফ উদ্দিন ও তার আইনজীবী। যাকে 2022 সালে চাকরিচ্যুত করা হয়েছিল 3 মাসের বেতন দিয়ে, তাকে স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও 3 মাসের বেতন দিয়ে দুর্নীতি দমন কমিশন যাকে চাকরিচ্যুত করেছিল এবং তার এই মামলা নিয়ে আমরা 2022 সাল থেকে লড়াই করছি। তার ওই চাকরিচ্যুতি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা রিট পিটিশনে যে রুল নিশি জারি করা হয়েছিল সেই রুল নিশি আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায় অনুযায়ী এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের অবকাঠামোগত সুবিধার সর্বোচ্চ ব্যবহারে ভুটানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে এখনো অনেক সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কারামা হামুদর্জি। এ সময় দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক এবং চমৎকার সহযোগিতার কথা তুলে ধরেন ভুটানের রাষ্ট্রদূত। দেশটির জন্য বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত, যেন পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি বলেন, বাংলাদেশ সার্কের চেতনাকে বজায় রাখতে ও এগিয়ে নিতে চায়। রাত্রি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যেই শুল্ক, সেই শুল্ক নিয়ে কিন্তু বেশ কথাবার্তা চলছে। বিশেষ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার যেই শুল্ক, সেটা কিন্তু শুরু হচ্ছে, শুল্ক আলোচনা আজকে থেকে শুরু হচ্ছে বৈঠকটি, এবং বিশেষ করে 9 থেকে 11 তারিখ পর্যন্ত এই আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআই, এমনটাই কিন্তু জানিয়েছে প্রেস উইং। এদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের সামর্থ্য আছে বলে মনে করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তবে এ ব্যাপারে চীনের সহযোগিতার কথাও কিন্তু বলা হচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে নাইমা পেরের, চলুন দেখে আসি। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে। মাস 3 আগে এই ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে 3 মাস সময় দিয়েছিল মার্কিন প্রশাসন। গত মঙ্গলবার 2% কমিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক পুনর্নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। সেই প্রেক্ষিতে ইউএসটিআর বাংলাদেশকে শুল্ক নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিষয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বড় ভুক্তভোগী চীন। বলেন, এই সমস্যা মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এই ইস্যুতে চীনের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। China is also one of the victim of this policy. So I believe we support all the measures taken by Bangladesh to safeguard your own legitimate and to achieve the legitimate sort of conditions for Bangladesh. এ সময় চীনা রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়,
বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় জোটের বিষয়ে তিনি বলেন, নিজেদের সুরক্ষার অংশ হিসেবেই এই তিনটি দেশ নিয়ে একটি ফোরামের ব্যাপারে আলোচনা হচ্ছে। The meeting China, Bangladesh, Pakistan, it is a sort of initiative, which is, to have our cooperation improve economic development and livelihood of all three countries. So we are in a very critical moment, so there's a lot of things we can work together. এর আগে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনে বিডার অফিস খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের জন্য বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি। China is definitely, in our opinion, the most likely biggest investor for Bangladesh in coming years and days, and that trend is very clear, even from the government of Bangladesh's side. So to be able to do that, we definitely need to help the potential Chinese investors feel a lot better about Bangladesh, and there's nobody else better than CEAB to be able to do that for us. সেমিনারে জানানো হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নাইম আবির, এখন, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনার বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন MA আহাদ। আহাদ, বাংলাদেশের প্রতিনিধি দলের কারোর সঙ্গে আপনার এই ব্যাপারে কথা হয়েছে কিনা জানতে চাই, এবং একই সাথে জানতে চাই কোনো অগ্রগতি হতে পারে কিনা শুল্ক নিয়ে। হ্যাঁ রাত্রি, আমার কথা হয়েছে বাংলাদেশ এমবাসির সাথে। তারা বলেছে বৈঠকটি এখনো শুরু হয়নি, তবে বৈঠকটি শুরু হবে আরো কিছুক্ষণ পরে, এবং এই বৈঠক থেকে একটা সুখবর আসতে পারে এমনটা তারা আমাদেরকে বলেছেন। তবে আমরা যারা এখানে গণমাধ্যম কর্মী আছি, আমরা যারা কাজ করছি, তাদের মধ্যে কথা হচ্ছে, তারা বলেছেন যে বাংলাদেশ সরকার এখন যেটি আলোচনা করছে সেই আলোচনার সময় পেয়েছিল বাংলাদেশ সরকার আরো 3 মাস, যখন প্রেসিডেন্ট ট্রাম্প এই শুল্কের কথা ঘোষণা করেছিলেন 37%, তখন যদি বাংলাদেশ সরকার তারা উদ্যোগী হয়ে নিজ থেকে যদি উদ্যোগী হয়ে এই আলোচনাটা আগেই শুরু করতো, তাহলে হয়তো এই 2 দিন আগে যে শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প 35% বাংলাদেশের ওপর, সেটা হয়তো হতো না। তবে বাংলাদেশ এমবাসির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যাতে হতাশ না হতে এখান থেকে একটা ভালো সুখবর আসবে। আরো একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখতে চাই, এখানে যে দোকানগুলো আছে বাংলাদেশি দোকান, একটা বিষয় আপনারা জানেন, এখানে শুধু তৈরি পোশাকই আসে না আমেরিকায়, এখানে প্রায় 10 লাখের বেশি বাংলাদেশি এখানে বসবাস করেন, যারা বাংলাদেশি ফুডের উপর নির্ভরশীল। এখানে বাংলাদেশি চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি মাছ মশলা থেকে শুরু করে সবকিছু কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসে, এবং এখানের ভোক্তা হচ্ছে এখানকার বাংলাদেশিরা। এই প্রেসিডেন্ট ট্রাম্পের 35% শুল্ক ঘোষণার পরে এসবের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। যেগুলোর দাম আগে ছিল $35, সেগুলো এখন হয়ে গেছে $50। এই হলো এখানকার বাজারের অবস্থা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে আলোচনার পথ তিনি খুলে রেখেছেন, যেমনটি আরো কয়েকটা দেশের ক্ষেত্রে হয়েছে। যদি বাংলাদেশ সরকার আমেরিকার পণ্যের উপর শুল্ক কমায়, তবে হয়তো আমেরিকাও তারা পিছু হটতে পারে, 35% থেকে কমিয়ে হয়তো 15 বা 20% শুল্ক আরোপ করতে পারে, এমনটা বলা হচ্ছে এখানকার বাংলাদেশ প্রতিনিধি বা আমেরিকার যারা এখানে কাজ করেন তাদের পক্ষ থেকে। এবং যারা এখানে আমদানি এবং রপ্তানি শিল্পের সাথে যারা জড়িত, একজন বড় মাছ ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, যিনি পোশাক শিল্পের সাথে তিনি জড়িত বাংলাদেশের, তিনি হতাশা প্রকাশ করেছেন, যিনি আমেরিকান নাগরিক, তিনি হতাশা প্রকাশ করে বলেছেন যে এই যে আলোচনা আজকে যেটা হচ্ছে, এই আলোচনা আসলে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বহু আগেই তিনি আলোচনার পথ তিনি খুলে রেখেছিলেন। তো এইটা বাংলাদেশ সরকার এখন যেটা উদ্যোগী হয়ে যেটা করছে, সেটা হয়তো আলোর মুখ দেখতে পারে। যদি যদি দেখে, তাহলে বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আপনারা জানেন এখানকার পোশাক শিল্প অনেকটা বাংলাদেশের পোশাকের উপর নির্ভরশীল। আপনি যদি এখানকার শপিং মল গুলোতে যান, তবে দেখবেন যে মেড ইন বাংলাদেশ, যেটা উচ্চ মূল্যের, এখানকার পলো বস থেকে শুরু করে অনেক অনেক দামি দামি ব্র্যান্ড এখানে বাংলাদেশ থেকে আসে। তো এই হলো অবস্থা। আসলে আমরা দেখি আজকের মিটিং এ কি হয়। যদি আশানুরূপ কোনো কিছু হয়, তবে হয়তো বাংলাদেশের জন্য একটা ভালো কিছু হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। আর্থিক খাতে সচ্ছলতায় শুধুমাত্র ডিজিটালাইজেশন করেই দুর্নীতি বন্ধ করা সম্ভব না। দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তিবর্গ, তাদেরকে হতে হবে সৎ।
দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিটে এই মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এই সময় সেখানে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন ব্যাংক খাত ধ্বংসের দায় তারা কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। আর্থিক খাতে নানা অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে অডিট রিপোর্টে ৯/৬-এর অভিযোগ বহু পুরনো, অথচ অডিট রিপোর্টের উপর ভিত্তি করেই বিনিয়োগ পরিকল্পনা সাজান বিনিয়োগকারীরা। তাই দুর্নীতি, অনিয়ম ও কারসাজির দায় অডিটর ও অ্যাকাউন্টদের কাঁধেও বর্তায়, যার বহিঃপ্রকাশ ঘটেছে হিসাবরক্ষণ ও নিরীক্ষা পেশায় জড়িতদের অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট 2025-এ। এদিন আলোচনার শুরুতেই সরকারের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়াকে স্বাগত জানান বিশ্বব্যাংকের অন্তর্বর্তী কান্ট্রি ডিরেক্টর। As Bangladesh aspires to move to the next phase of its economic development, অনুষ্ঠানে আর্থিক খাতের নানা দুর্নীতিচিত্র তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, বিগত সময়ে দায়িত্বপ্রাপ্তরা ব্যাংক খাত ধ্বংসের দায় এড়াতে পারে না। We can name at least 3 commissioners of this commission who were accomplished with big financial offenders. A few, however, enjoy high level of immunity. এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অডিট রিপোর্টের গুরুত্ব তুলে ধরে বলেন, অডিট রিপোর্ট ভালো না হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে, ইতোমধ্যে যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। Which will be qualified to do the job. Because the way it has been done and reported, misreported, does not qualify them to be in the profession in the future. সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বিগত সরকারের আমলে অডিটরদের সঙ্গে যোগসাজশে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। এছাড়া আর্থিক খাতে দুর্নীতি বন্ধে দায়িত্বশীলদের সৎ হওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। অডিটিং, অ্যাকাউন্টিং এগুলো হলো সবচেয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে আমরা স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপারগুলো এনশিওর করতে চাই। সম্মেলনে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবার আগে অ্যাকাউন্টিং সিস্টেমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। রিচ ডকুমেন্ট, এটার মধ্যে অনেক। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। বিগত সময়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিদের প্রতি রাষ্ট্রীয় অবমূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ পদে তাদের নিয়োগে বাধা সৃষ্টি করা হয়েছে এমন অভিযোগ করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের এক সেমিনারে উপদেষ্টা বলেন, বিগত সরকার প্রায় 16 বছর ধরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অবদমিত করে রেখেছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডধারীদের নিয়োগ প্রক্রিয়ার প্রাধান্য দেওয়া হয়নি। তবে মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য বজায় রেখেই এর আধুনিকায়নে জোর দেন ধর্ম উপদেষ্টা। সেমিনারে বক্তারা বলেন, মাদ্রাসা সিলেবাসকে সময়োপযোগী করা জরুরি। পাশাপাশি আলেমদের শুধুমাত্র ধর্মীয় কাজে সীমাবদ্ধ না রেখে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডেও তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। মাদ্রাসা শিক্ষা বিগত 16-17 বছর যাবৎ এই মাদ্রাসা শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আমি কলেজের শিক্ষক থাকাকালীন পলিটিক্যাল সায়েন্স ইয়েস, সোশ্যোলজি ইয়েস, ইসলামিক স্টাডিজ নো, এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে। এখন আর ফেসিবাদ নাই। এখন ইনশাআল্লাহ আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে। এদিকে ভারতের রাজস্থানে একটি জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলটের প্রাণ গেছে। স্থানীয় সময় বুধবার দুপুর 1:25 রাজ্যের চুরু জেলার ভনোদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল বলে জানা গেছে। পাইলটদের প্রাণহানিতে গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতের বিমান বাহিনী। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে চলতি বছর ভারতে এ নিয়ে 3য় জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। এর মধ্যে প্রথমটি 7ই মার্চ হরিয়ানায় এবং দ্বিতীয়টি 2রা এপ্রিল গুজরাটে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন।
ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখায় ভ্লাদিমির পুতিনের উপর অখুশি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছেন তিনি। প্রেসিডেন্টের দাবি, পুতিনের নির্দেশে ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রুশ সেনারা, তাই কিয়েভের প্রতিরোধের জন্য অস্ত্র সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট সবসময় সুন্দর আচরণ প্রদর্শন করলেও তা কোনো অর্থ বহন করে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন ফরম্যাটে 11 জুলাই শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসর। লীগ পদ্ধতির এবারের আসর নিয়ে অসন্তুষ্টি থাকলেও খেলোয়াড়দের পরীক্ষার ভালো মঞ্চ হিসেবে মানছেন কোচ পিটার বাটলার। অন্যদিকে এশিয়ান কাপের আগে বয়সভিত্তিক দলের দায়িত্ব কোচের জন্য বাড়তি চাপ হিসেবেও দেখছেন না নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিস্তারিত দেখবেন ওয়াসিউল হক পান্থর প্রতিবেদনে। আফিদা খন্দকার, পিটার বাটলারকে একসঙ্গে দেখে আপনি ফিরমি খেতেই পারেন। ভাবতে পারেন, দুদিন আগে দেশে ফেরা নারী জাতীয় দল কি আবারও মাঠে নামার অপেক্ষায়? উত্তর হলো না। সময়ের সাথে সাথে বদলেছে তাদের ভূমিকা। বাটলার আফিদা জুটিতে ইতিহাস রচনার পর মিশন এবার সাফ অনূর্ধ্ব 20 শিরোপা ধরে রাখা। যে অ্যাসাইনমেন্টে আছেন সদ্যই ইয়াঙ্গন জয় করে আসা দলের 7 জন খেলোয়াড়। গণমাধ্যম কর্মী থেকে সাধারণ দর্শক সকলের মনে স্বভাবতই প্রশ্ন জেগেছে, সিনিয়র দলের খেলোয়াড়রা কেন আবারও বয়সভিত্তিক দলে? উত্তরটা দিয়েছেন বাটলার নিজেই। আসরের প্রস্তুতি নিয়েই বা কি ভাবছেন অধিনায়ক? আমরা আন্ডার 20 আর সিনিয়র টিম একসাথেই প্র্যাকটিস করছি এতদিন মায়ানমারে খেলতে যাওয়ার আগে। আর আমরা যখন মায়ানমারে খেলতে গেছি, বাকিরা এখানে ট্রেনিং করেছে, তো কম বেশি আমরা একসাথেই খেলছি, তো আমাদের কম্বিনেশন ভালোই। শুরু থেকেই জাতীয় দলের দায়িত্বে ইংলিশ কোচ। প্রথমবারের মতো পেয়েছেন বয়সভিত্তিক দলের দায়িত্ব। এশিয়ান কাপের আগে বাড়তি চাপ কি হবে বাটলারের? মেয়েদের কোচিং স্টাফটা এভাবেই কাজ করে। আপনি বিগত দিনেও দেখেছেন, যখন পল স্মলি ছিল, কোচ ছোটন ভাই ছিল, তখনও কিন্তু এজ লেভেল সিনিয়র তারা অ্যাট এ টাইমই করেছে। মাথার উপরে যে বট গাছ থাকে, সে যেভাবে ছায়াটা দেয় সেটাই বেটার। 4 দলের টুর্নামেন্টের ফরম্যাটও বদলেছে। আসরের রূপরেখা জানালেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অন্যদিকে নারীদের হেডমাস্টার জানালেন নিজের অসন্তুষ্টির কথা। It's a league format. For a tournament which any tournament would normally have like quarter final, semi-final, final. So it's quite strange, but it is what it is, and I'm going to use it as an opportunity to blood players. শুক্রবার দুপুরে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফিদা স্বপ্নারা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। আর এরই মধ্য দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টিতে ফেনীর 20 স্থানে বাঁধে ভাঙন, 40 গ্রাম প্লাবিত, ডুবেছে মিরসরাইয়ের কয়েক গ্রাম। ঝর্ণায় ঘুরতে গিয়ে 2 পর্যটকের মৃত্যু। দেশকে নির্বাচনী ট্রাকে নেয়ার তাগিদ মির্জা ফখরুলের। রাজপথে থাকা অভ্যুত্থানের নেতাদের পাশে থাকতে জনতার সমর্থন চাইলেন নাহিদ। জুলাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা নিজেই। সত্যতা পেয়েছে বিবিসি। অপরাধ প্রমাণে জোরালো ভূমিকা রাখবে বলছে প্রসিকিউশন। রাতের ভোটে সহায়তা করে ধানমন্ডিতে ফ্ল্যাট, 12 সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু। গত আমলে চাকরিচ্যুত দুদক কর্মকর্তার সব সুবিধা ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ। এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু আজই। পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের, বলছেন চীনা রাষ্ট্রদূত। সহায়তার আশ্বাস। এ ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।